চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপাধ্যক্ষ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, দেলোয়ার হোসেন মৃধা। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, তো ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই একটু জানতে চাই যে আপনার শিক্ষকতার পেশা শুরুটা কিভাবে হয়েছিল এবং ছোটবেলায় কি চিন্তা করেছিলেন কিনা যে বড় হয়ে শিক্ষক হবেন? আসলে আমি শৈশব কাটিয়েছি গ্রামে কাটিয়েছি। তো সেখানে আমার বড় বোন শিক্ষকতা করতেন। আমাদের বাড়ির উপরে একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল। তো সেই বিদ্যালয়ের আমিও ছাত্র ছিলাম। আচ্ছা, ছাত্র ছিলাম। তো তখন আমি দেখতাম যে আমার বোন যখন স্কুলে যেত, তখন শিক্ষার্থীরা, আমার বন্ধুরা কিংবা অন্য শ্রেণীর শিক্ষার্থীরা, তারা তাকে এত বেশি সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। এবং দেখতাম যে আপা যখন গ্রামে কোনো বাড়িতে যেতেন কিংবা কোনো বাড়ির মানুষ যখন তার কাছে আসতেন, তখন সবাই তাকে সম্মানের সাথে তাকে লক্ষ্য করতেন। তো তখন থেকে আমার ভিতরে একটা আছে যে আমিও শিক্ষক হব। আরেকটি বিষয়, যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলাম, তখন আরেকটি ভাবনা কাজ করেছে যে মনে হয়েছে যে শিক্ষকতাই এটি একমাত্র পেশা, যেটার মাধ্যমে সমাজে কিছু দেওয়া যাবে এবং একটি সৎ উপায়ে উপার্জন করে নিজের জীবিকা নির্বাহ করা যাবে। এটাও একটা বিষয়। বিশেষ করে যে জ্ঞান অর্জন হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন থেকে, সেটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যাবে। হ্যাঁ, সেখান থেকে আসলে মূলত শিক্ষকতার মূল ইচ্ছাটা জাগ্রত হয়েছে। বাহ, বেশ ভালো। জুলাই অভ্যুত্থানের যে পরবর্তী সময়ে যদি আমরা একটু দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষার্থী এবং শিক্ষকের যে সম্পর্ক, এখানে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা? জুলাই এবং আগস্টের এই অভ্যুত্থানের পরে অবশ্যই পরিবর্তন আমরা লক্ষ্য করছি। যে আমরা এই পূর্বে যে ছাত্র শিক্ষার্থীদের সাথে যে শিক্ষকের এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা অনেকাংশেই পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা আমি এভাবে বলতে পারি যে আমরা তো শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে পাঠদান করি, তা আমাদেরও তো অনেক ভুলভ্রান্তি আছে, আমাদেরও ভ্রান্তি আছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে এই পরবর্তীতে পরিস্থিতিতে শিক্ষার্থীরা একজন শিক্ষকের তাদের যে যেটা হওয়া উচিত সেটা শ্রেণীকক্ষে হোক কিংবা শ্রেণীকক্ষের বাহিরে হোক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক বিষয়ে হোক, যে বলা যেতে পারে আমাদের কাছে মনে হয় যে এরকম যে একটি প্রশাসনের ছায়া প্রশাসন হিসেবে শিক্ষার্থীরা এখন প্রতিষ্ঠানগুলোতে কাজ করতেছে। যে কারণে আমরা শিক্ষকরা যারা আছি, তারা কিন্তু এখন যে কোনো কাজ করার সময় কিন্তু আমরা অনেকবারই ভাবি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে যে কোনো শিক্ষক যে কোনো কিছুতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবতে হয় যে আমার এই সিদ্ধান্তটা সমালোচনা হবে কিনা, আমার এই সিদ্ধান্তটি ঠিক কিনা, আমার এই সিদ্ধান্তটি ছাত্র কিংবা অভিভাবক সবাই সুন্দরভাবে গ্রহণ করবে কিনা এবং সমাজের জন্য সঠিক হবে কিনা। এটি কিন্তু আমরা একসময় ভাবতাম না, কিন্তু এতটা ভাবতাম না যেটি আমরা এই পরবর্তী পরিস্থিতিতে আমরা ভাবছি। এবং এটা আমি মনে করি এটা ভালো, এটা আমাদের জন্য ভালো হয়েছে, এটা সমাজের জন্য ভালো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভালো হয়েছে। আমরা অনেক সময় অনেক কিছু ভাবতাম না যে একটা প্রতিষ্ঠানে তো অনেক শ্রেণীর শিক্ষার্থী থাকে, সেখানে এটা কি বলা হয়, এই তারা গরিব শিক্ষার্থী থাকে, মধ্যম পরিবার শিক্ষার্থী থাকে, অনেক ধরনের তাদের সমস্যাগুলোর কথা হয়তো আমরা অন্যভাবে চিন্তা করতাম না। এবং একজন শিক্ষার্থীর সাথে কী ধরনের ব্যবহার করা উচিত, কী ধরনেরভাবে কথা বলা উচিত, আমরা অনেকভাবে এটা ভাবতাম না। কিন্তু এখন আমরা দেখি যে তারা এই সময়টির পরে আমাদের সেই ভাবনাগুলো কিন্তু আমাদের ভিতরে এসেছে এবং এর ফলে কিন্তু আমাদের আগের চেয়ে, অর্থাৎ জুলাই আগস্টের আগের চেয়ে এখন আমরা বলবো যে অনেক সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগিয়ে চলছে। শিক্ষকের একাল এবং সেকাল, অতীতের শিক্ষক এবং বর্তমানের শিক্ষকের মধ্যে পরিবর্তন কি কি দেখছেন? সুন্দর প্রশ্ন করেছেন। আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন কিন্তু অভিভাবকদের দুইটি উদ্দেশ্য ছিল। একটা হলো যে আমার সন্তান পরীক্ষায় পাশ করবে এবং একজন ভালো মানুষ হবে। এই দুটি উদ্দেশ্য নিয়ে কিন্তু শিক্ষার্থীকে তার বাবা কিংবা মা, অভিভাবক শিক্ষকের হাতে তুলে দিয়ে যেতেন। আজকাল যে বিষয়টা ঘটছে যে পরীক্ষা পাসটা বড় কথা না, তাকে কেউ জিপিএ 5 পেতে হবে, মানে এটা না, তাকে একটা ভালো মানুষ হতে হবে, তাকে পরীক্ষা পাস করতে হবে। এটি করানোর জন্য তখন কিন্তু একজন অভিভাবক
আমাদেরকে শিক্ষকদেরকে বলে দিতেন যে আপনার কাছে সন্তানকে দিয়ে গেলাম, এখন এটি ওই আমরা যে কথাটা সবসময় বলি যে হাড় এবং মাংস আপনি আলাদা করে ফেলেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওকে মানুষ বানাতে হবে। তো তখন কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীর মানসিক দিকটা কিন্তু তিনি তাকাতেন না, ওই জিনিসটা ভাবনা আসতো না, মনস্তাত্ত্বিক ব্যাপারটি ভাবনা আসতো না। কিন্তু একালে কিন্তু সেই ভাবনাটি আমাদের ভিতরে আছে, কারণ তখন এখনকার যে শিক্ষার্থীরা আছেন তারা অনেক বেশি মেধাবী, তারা অনেক পড়াশোনা করেন, তারা আমরা যেমন আমাদের এক সময় আমরা যখন শিক্ষার্থী ছিলাম যে আমরা আমাদের একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আমাদের জ্ঞানটা সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু সেই নির্দিষ্ট গণ্ডির ভিতরে সেই জ্ঞানটা সীমাবদ্ধ নয়। এবং সে কিন্তু আপনার অল্প সে ওইটা কি বলে কম্পিউটার অন করি, সে মোবাইল থেকে সে পুরো বিশ্বকে সে উপলব্ধি করতে পারতেছে, কোথায় কী ঘটতে যাচ্ছে, তা সে জ্ঞান অর্জন করতেছে। সেই জ্ঞানটা সে দেশের অর্জন করতেছে, দেশের বাহিরের অর্জন করতেছে। সুতরাং এখন আপনার একজন শিক্ষার্থীকে তাকে ভালো মানুষ বানাতে হলে, তাকে পড়াশোনার জন্য তাকে উপযোগী করে তুলতে হলে, এখানে কিন্তু এখন একজন শিক্ষককে ওই শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক ব্যাপারটির দিকে লক্ষ্য রাখতে হয়, সে আসলে কোন জিনিসটা গ্রহণ করবে এবং কোন জিনিসটা গ্রহণ করবে না। আচ্ছা, ছাত্র জনতার যে অভ্যুত্থানের সময় আপনার কলেজ কিভাবে ভূমিকা রেখেছে? সুন্দর একটি প্রশ্ন করেছেন। এখানে আপনি জানেন যে আমাদের কলেজটি ঢাকা ইম্পেরিয়াল কলেজ, এটি ঢাকা বা ডাবনগরে অবস্থান করছে। সেখানে দুটি বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটি হলো আপনার ব্রাক ইউনিভার্সিটি, একটা হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং আমাদের ঢাকা ইম্পেরিয়াল কলেজ একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সেখানে। তো সেখানে ওই সাইড থেকে এই তিনটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আপনার এই সময়টায় এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আপনার 18ই জুলাই আমাদের একজন শিক্ষার্থী, অর্থাৎ সে একাদশ শ্রেণীতে ভর্তির পরেই 18ই জুলাই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে সে বিকেলবেলা শহীদ হন, শেখ জিল্লুর রহমান। এবং পরবর্তীতে আমাদের আরেকজন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী নাজমুল শহীদ হন, এবং দুজন শিক্ষার্থী আমাদের কলেজে ঢাকা ইম্পেরিয়াল কলেজ শিক্ষার্থী শহীদ হন। এবং এর পরবর্তীতে ওই 18ই জুলাইয়ের পরে আমাদের যে শিক্ষার্থীরা আছে, ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা আছেন, তা বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, তাদের ভিতরে আমরা যে স্পিডটা দেখেছি, অর্থাৎ তাদের এই বন্ধু যে শহীদ হয়েছেন, এই এটাকে কেন্দ্র করে তাদের যে এটা কী বলা হয়, তাদের যে কী বলবো যে এই আন্দোলনকে বেগমান করার জন্য যে তাদের যে স্পিড, গতি, এটি আমরা ইম্পেরিয়াল কলেজ শিক্ষার্থী যথেষ্ট ভূমিকা রেখেছে। এবং আমরাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আমার যেটা মনে হয় যে আমরাই প্রথম যে ওই 18ই জুলাই যখন আমাদের শিক্ষার্থী শহীদ হন, আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছিলাম এবং লিখিত নোটিশ দিয়ে ফেসবুকে দিয়ে যে আমরা এটা চাই, এবং আমাদের শহীদ জিল্লুরের এটাকে বলা হয় তার ভূমিকা রেখেছে। এবং পরবর্তীতে আমাদের শিক্ষক এবং কলেজের সবাই এই আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন করেছে। আচ্ছা, শিক্ষকের মর্যাদা এবং দায়বদ্ধতা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু মতামত চাই। শিক্ষকের দায়বদ্ধতা তো আসলে অনেক। আমি যদি বলি যে এক কথাই বলি যে শিক্ষক তার শ্রেণীকক্ষে যদি সে সঠিকভাবে শিক্ষার্থীকে পাঠদান করেন, তো একটি বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষক এর শিক্ষা প্রতিষ্ঠান, তার পরিবার, সমাজ এবং তথা রাষ্ট্র সকল জায়গায় কিন্তু সে তার অর্পিত দায়িত্ব তার পালন করতে পারে। এবং এর পাশাপাশি একজন শিক্ষক সর্বদাই শিক্ষক, সকল জায়গায় শিক্ষক, সে সকল জায়গায় তার এই দায়িত্ববোধটা রয়েছে। আর পাশাপাশি যেটা আপনি বললেন যে শিক্ষকের মর্যাদা, শিক্ষকের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমনইভাবে সমাজের এবং রাষ্ট্রেরও কিন্তু শিক্ষকের মর্যাদা রক্ষা করার দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি। যে একজন শিক্ষক সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে পর্যায়ে শিক্ষক হোক, অবশ্যই রাষ্ট্রের এবং সমাজেরও কিন্তু তার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আছে আমি মনে করি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে শিক্ষার সংস্কারের যে বিষয়টি আসে, সেটির ব্যাপারে আপনার তথ্য কি, মতামত কি থাকবে? এখানে একটি বিষয় যে জুলাইয়ের যে
গণ অভ্যুত্থান হলো, সেখানে কিন্তু একটি বিষয় ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। হ্যাঁ, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু বর্তমানে সরকার বিভিন্ন সংস্কার আমরা দেখতেছি যে কমিটি গঠন করেছে এবং বিভিন্ন সেক্টরের সংস্কার করছে, শিক্ষা সহ সকল সেক্টরের সংস্কার করছে। তো আমরা বিশ্বাস করি যে এটিকে যে কারণে এটি হলো এবং সেটাকে সামনে রেখে যদি এই শিক্ষা সংস্কারটি হয়, তাহলে আমরা বিশ্বাস করি যে এটি অন্যান্য সংস্কারের মতোই এটিরও সংস্কার হবে এবং হলে এটিও রাষ্ট্র একটি ভালো জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে বা উপদেশ কি থাকবে? শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ হলো যে শিক্ষার্থীরা তো আমরা সবাই স্বপ্ন দেখি, শিক্ষার্থীরাও স্বপ্ন দেখে, ছোটকাল থেকে সে স্বপ্নে বসে আকাশ সমান স্বপ্ন দেখে। আমরা শিক্ষার্থীরা কেউ কখনো স্বপ্ন দেখে সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে বিজ্ঞানী হবে, সে একজন আইনবিদ হবে, ব্যাংকার হবে, শিল্পপতি হবে, কেউ হয়তো স্বপ্ন দেখে সে রাজনীতিবিদ হবে। শিক্ষার্থীর প্রতি আমাদের পরিষ্কার হচ্ছে আমরা যাই হতে চাই না কেন, আমাকে নিজেকে আগে গড়ে তুলতে হবে, অর্থাৎ আমাকে একজন মানুষ হতে হবে এবং আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি যদি আমার এই কাজটিকে সঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমার এই স্বপ্ন পূরণ হবে। এবং সর্বোপরি শিক্ষার্থীদের প্রতি আমার একটি আহ্বান থাকবে যে বাবা মা এবং তার যে শিক্ষক এদের প্রতি এবং তার যে গুরুজন আছে সকলের প্রতি তারা যদি সম্মানবোধ শ্রদ্ধা সর্বদা রেখে সে তার এই পড়াশোনা চালিয়ে যান, তাহলে তার স্বপ্নে তার যে স্বপ্ন নিয়ে সে এগোচ্ছেন সেটি একদিন পূরণ হবেই ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার কথাগুলো, আশা করছি দর্শকদেরও পছন্দ হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ এবং সর্বোপরি এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।